হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আজকে আমি ফিজিক্সের চ্যাপ্টার 5 নিয়ে এসেছি। একটা অন শর্টে শেষ করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। তো আপনারা অনেক উপকৃত হতে পারবেন আমার বিশ্বাস। তো মেইন টপিকগুলোর মধ্যে এখানে এগুলো আছে: চাপ ও ক্ষেত্রফল, স্থির তরলে বস্তুর চাপ, প্লবতা, ঘনত্ব, আর্কিমিডিসের সূত্র, প্যাসকেলের সূত্র, তারপরে হচ্ছে হুকের সূত্র, স্থিতিস্থাপকতা কি, এগুলা নিয়ে গিয়ে আলোচনা করব। তো এখান থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসবে এই যে প্লবতাটা আছে না, এই প্লবতা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি ম্যাথ আসবে। আর্কিমিডিসের সূত্র, ঠিক আছে, এই যে চাপ, স্থির তরল, তরলে কোনো বস্তুর চাপ, এইগুলা নিয়ে সবচেয়ে বেশি হচ্ছে কি আসে, ম্যাথ আসে। এখন এই হুকের সূত্র নিয়ে তো আলোচনা করব, এখান থেকেও ম্যাথ আসে কিন্তু খুব কম, তাও করে রাখবো। তো চলেন আগে বেসিকটা ক্লিয়ার করা যাক। চাপ, চাপ কি? চাপ হচ্ছে পি সমান এফ ডিভাইডেড বাই এ। চাপ পি সমান এফ ডিভাইডেড বাই এ। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, এটা সবাই জানি আমরা। আমরা আসেন এটার এককটা বের করার চেষ্টা করি। বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তো সুন্দর একটা একক আসতেছে কি, নিউটন মিটার ইনভার্স 2। আবার এটার আদর করে প্যাসকেলও ডাকা হয়, ঠিক আছে। প্যাসকেল সাহেব অনেক কথাবার্তা বলছে চাপ নিয়ে, সো এইটাকে প্যাসকেলও বলা হয়। আসেন আরো আমরা এককটা বের করার চেষ্টা করি। একক আরো বের করার চেষ্টা করি, খেয়াল করেন। এফ সমান সমান এম জি লেখা যায় না, এম জি বা এম এ, এটা তো লেখাই যায়। আর এইটার ক্ষেত্রফলের একক হচ্ছে, আচ্ছা ক্ষেত্রফল ক্ষেত্রফলের মতোই থাকলো, এফ মানে এম জি বা এম এ, ভর ইন্টু ত্বরণ, এটা তো লেখাই যায়। এখন খেয়াল করেন তো, ভরের এককটা কেজি, আর জি, এই যে জি, জি মানে হচ্ছে 9 কি অভিকর্ষ ত্বরণ, এম এস ইনভার্স 2। আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, এটাও মিটার এটাও মিটার স্কোয়ার। তো কি আসতেছে আলটিমেটলি কেজি মিটার ইনভার্স অন এস মাইনাস 2। এটাও একটা চাপের একক, এসআই একক কিন্তু এগুলো সব কেজি মিটার ইনভার্স অন এস মাইনাস 2। ওকে ফাইন, চাপের এসআই একক গুলা শিখলাম। তো এখানে খেয়াল করেন, চাপের মাত্রাটাও একটু শিখা যাক। মাত্রাটা কি? কেজির জন্য বড় হাতের এম, মিটারের জন্য এল ইনভার্স অন, সেকেন্ডের জন্য টি মাইনাস 2। এটা হচ্ছে কাজের মাত্রা। এগুলো এমসিকিউ তো কত যে আসছে হিসাব নাই, হিসাব ছাড়া এমসিকিউ তে আসছে এগুলা। তো এই আর কি। তো এটা গেল চাপের যে বেসিকটা, সেটা আশা করি বুঝতে পারছো। তো সুন্দরভাবে তুলবা। তারপরে বলছে স্থির তলরে কোন বস্তুর চাপ, প্লবতা, ঘনত্ব। তো সবার আগে এরপরে ঘনত্বটা বের করা যাক। দেখেন ঘনত্ব হচ্ছে, এটা হচ্ছে চাপ, এফ হচ্ছে বল, বল, আর যেই বলে মানে ক্ষেত্রফলের উপরে বলটা প্রয়োগ করতেছ, সেটার ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে খেয়াল করা যাক, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা মুছে দিলাম, এটা ক্ষেত্রফল, এটা বুঝাই বললাম তো, ক্ষেত্রফল। ওকে ফাইন। এখন হচ্ছে ঘনত্বটা নিয়ে একটু আগে আলোচনা করা যাক। ঘনত্ব রো দ্বারা প্রকাশ করা হয় ফিজিক্সে, কেমিস্ট্রিতে অনেক সময় ডেনসিটি ডি দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্ব রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। তাই ঘনত্বের এককটা একটু বের করা যাক। ভরের একক হচ্ছে কেজি, আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব, কেজি মিটার পার কিউব। এটা হচ্ছে ঘনত্বের একক, ঘনত্বের এককটা হচ্ছে এটা। ঘনত্বের মাত্রাটা কি ভাই? মাত্রাটা হচ্ছে কেজির জন্য এম, এম এর জন্য এল মাইনাস 3 লেন্থ। এটা হচ্ছে কিসের মাত্রা? ঘনত্বের মাত্রা। তো এ টু জেড আসলে ক্লিয়ার করলাম। ঘনত্বের সংজ্ঞাটাও বললাম, একক আয়তনে কোন বস্তুর ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। তো এটা তো ক্লিয়ার, ঘনত্ব ক্লিয়ার, চাপটাও ক্লিয়ার। তোমরা একটু তুলে নাও পজ করে,
আমি এইটা নিয়ে সামনে আগাবো। ওকে, এখন খেয়াল করো, খেয়াল করো। এখন এটা না বললেই না যে পি সমান এফ ডিভাইডেড বাই এ আর রো সমান এম ডিভাইডেড বাই ভি, একটু আগে শিখলাম। আচ্ছা, এটা খ মার্কেও তো কিছু প্রশ্ন আসতে পারে। যদি বলে 5 প্যাসকেল চাপ বলতে কি বোঝাও, তো 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 5 নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে সেটাকে বলবো হচ্ছে 5 প্যাসকেল চাপ বা 5 নিউটন পার মিটার স্কোয়ার চাপ। আচ্ছা, এখন যদি বলে 5 কেজি মিটার পার কিউব বলতে কি বোঝায়, 1 ঘনমিটারে কোনো বস্তুর ভর 5 কেজি হলে সেটাকে বলবো হচ্ছে 5 কেজি মিটার পার কিউব, এই আর কি। তো যাই হোক, এটা খ মার্কের, সুন্দরভাবে একটু করে নিবা। এখন চলো আহ স্থির তরলে কোন বস্তুর চাপ নির্ণয় করি। ওকে ফাইন, সাপোজ এইটা হচ্ছে একটা যে কোনো পানির পাত্র, এটা পানির পাত্র, এখানে তুমি পানি সম্পূর্ণ ভরা আছে, ঠিক আছে, সম্পূর্ণ পানি ভরা আছে। এখন তুমি 3টা ছিদ্র কাটলা, এ একটা আর একদম নিচে একটা, 3টা ছিদ্র কাটলাম। তো কোন ছিদ্র দিয়ে পানির প্রেসারটা সবচেয়ে বেশি থাকবে বলো তো? ঠিক ধরতে পারছো, নিচের ছিদ্র দ্বারা। নিচের ছিদ্র দ্বারা পানির প্রেসারটা কি থাকবে, বেশি থাকবে। আর সবচেয়ে কম থাকবে উপরের ছিদ্র দ্বারা। কেন? এইখানে তরলের চাপটা সবচেয়ে বেশি থাকে, নিচে তরলের চাপটা বেশি থাকে। এইটাই এখন দেখবো কেন বেশি থাকে, সূত্রের মাধ্যমে দেখবো কেন বেশি থাকে। পি সমান এফ ডিভাইডেড বাই, তোমাদের বাসায় যে ফিল্টার থাকে, ফিল্টারটা ভরা থাকলে দেখবা অনেক দ্রুত পানি পড়ে, আর ফিল্টারটা একটু কম ভরা থাকলে বা অর্ধেক ভরা থাকলে তুলনামূলকভাবে একটু বেশি কম স্পিডে পানি পড়ে। বাট যখন ভরা থাকে তখন অনেক স্পিডে পানি পড়ে, এটা একটু খেয়াল করে দেখতে পারো। ওটাই দেখবো কিভাবে আসে। আচ্ছা, এফ সমান এম জি লেখা যায় না? হ্যাঁ যায়, এর এর মতোই রেখে দিলাম। ওকে ফাইন। এখন এম মানে কি ভাই, এইখান থেকে একটু আসেন তো। এম এম বাই ভি মানে রো, এম ইকুয়াল টু রো ভি কি লেখা যায় না? এম ইকুয়াল টু রো ভি, আড়াআড়ি গুণ করে দিছি। এম ইকুয়াল টু রো ভি, রো হচ্ছে ঘনত্ব আয়তন আর এটা হচ্ছে কোন বস্তুর ভর। এম ইকুয়াল টু রো ভি বা ভিরো, এটা লেখা যায় ভিরো জি ডিভাইডেড বাই এ। ওকে ফাইন। এই ভি মানে কি? এই ভি মানে হচ্ছে আয়তন। আয়তনকে কি বলবো? ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এ এইচ রোজি ডিভাইডেড বাই এ, এ ভ্যানিশ হয়ে গেল, এইচ রোজি। কোন তরলের চাপ তার হাইটের উপরে নির্ভর করে। কোন তরলের চাপ কার উপরে নির্ভর করে? তার হাইটের উপরে নির্ভর করে। তাহলে হিয়ার হাইট ইজ ভেরিয়েবল আর ডেন্সিটি অ্যান্ড গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট। এই দুটা আর কনস্ট্যান্ট, এই দুটা কি কনস্ট্যান্ট। কোন তরলের ঘনত্ব তুমি চেঞ্জ করতে পারবে না। বুঝতে পারছো যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলের ঘনত্ব, পানির ঘনত্ব 1000 সবচেয়ে বেশি হয়ে থাকে, ঠিক আছে, এটা তুমি চেঞ্জ করতে পারবে না কখনো। তো এই দুটা কনস্ট্যান্ট, তার মানে চাপটা কার উপরে? হাইটের উপরে নির্ভর করে। এইটাই তোমাকে একটু আগে আমি দেখাইলাম যে হাইট যত বেশি থাকবে পানির, সেইটার চাপ তত বেশি হবে। তার মানে এই অংশে চাপ সবচেয়ে বেশি, তারপরে এই অংশে চাপ, তারপরে হচ্ছে এই অংশে চাপ। আশা করি বুঝতে পারছেন। তো স্থির তললে কোন বস্তুর চাপ, এটা ক্লিয়ার আছে। প্লবতা, এই ঘনত্ব তো শেষ, প্লবতা আর্কিমিডিসের সূত্রের মধ্যে আমি কাভার দিয়ে দেবো, একটু খেয়াল করেন তাহলে। এটা মুছে দিলাম, আপনারা একটু তুলে নেন, কিভাবে কি আসছে একটু তুলে নেবেন। হ্যাঁ, ওকে ফাইন। এখন আর্কিমিডিসের সূত্র হচ্ছে কোন কঠিন তরল বা বায়বীয় পদার্থে কোন বস্তুকে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এই সংজ্ঞাটা তোমরা সচরাচর পড়ছো, ওই জিনিসটা একটু দেখবো কিভাবে কাজ করে। কোন একটা বস্তু, এটা বহুতবার আসছে,
তোমাদের ক্ষেত্রে আসবে বলে দেওয়া যায়, 100% আসবে। তোমরা যে কোনো বোর্ডের হয়ে থাকো না কেন, প্রত্যেকটা বোর্ডে সমান গুরুত্বপূর্ণ। এইটা একটা পাত্র আঁকালাম, এই পাত্রের মধ্যে পানি আছে ধরে নিই, বা যে কোনো তরল পদার্থ থাকতে পারে, আর এটা হচ্ছে বস্তু। এটা কি? বস্তু। এটা হচ্ছে পাত্র, আর একটা বস্তু আঁকালাম, এটা হচ্ছে বস্তু। ওকে ফাইন, কোনো প্রবলেম নাই। এখন এইখান থেকে একটা হাইট থাকবে, এই হাইটটারে বলবো এইচন, নাম ধরে ডাকলাম। আবার এইখান থেকে এই উপরিতল পর্যন্ত, পাত্রের উপরিতল পর্যন্ত যে হাইটটা, সেটাকে বলবো H2। উল্টা পাল্টা করা যাবে না। আমি বস্তুর উপরিতল থেকে এই পাত্রের উপরিতল পর্যন্ত যে হাইটটা, সেটা H1। বস্তুর নিম্নতল থেকে পাত্রের উপরিতল পর্যন্ত যে হাইটটা, সেটাকে বলবো H2। তার মানে বুঝতেই পারতেছো আমাদের এই বস্তুর হাইটটা কত হবে, H2 মাইনাস H1। সেটাকে আমরা H দ্বারা প্রকাশ করলাম। খুবই সিম্পল। আমি একটু সাইডে লিখে রাখতে পারি জিনিসটা, এখানেই লিখি, H সমান H2 বিয়োগ H1। এটা কাজে লাগাবো পরে। প্লবতা জিনিসটা হচ্ছে এই যে যে তরলে তুমি ডুবাইলে, এর মধ্যে তরল আছে, ডট ডট না দিলাম, পরিষ্কার রাখলাম জিনিসটা, এর মধ্যে তরল আছে। এই যে তরলে যে তুমি ডুবাইলা, এই তরলটা নিচের দিকে, এই যে এই বস্তুর বস্তুর নিচের দিকে একটা উপর, মানে বস্তুর নিচে উপর দিকে একটা বল প্রয়োগ করবে, সেই বলটাকে বলবো ঊর্ধ্বমুখী বল। তার মানে এই দিকে যে বলটা প্রয়োগ হইতেছে, এই বলটাকে বলবো ঊর্ধ্বমুখী বল, এই বলটাকে বলবো ঊর্ধ্বমুখী বল। ওকে ফাইন। আর নিচের দিকে যে বলটা কাজ করতেছে, সেটাকে বলবো নিম্নমুখী বল। নিচের দিকে যে বলটা কাজ করতেছে, সেটাকে বলবো নিম্নমুখী বল। সেটাকে কি বলবো? নিম্নমুখী বল। নিম্নমুখী বল। ওকে ফাইন। ঊর্ধ্বমুখী বল চিনলাম, নিম্নমুখী বল চিনলাম। ওকে ফাইন, একটু খেয়াল করো। আর ওইটা কই, এখানে লিখি না, আচ্ছা নিচে লিখি। এখানে এইচ মানে হচ্ছে H2 মাইনাস H1, যেটা মুছে দিছিলাম একটু আগে। বুঝলাম, ওকে ভাই। এখন বলতে পারো ভাইয়া, সাইডে কি কোনো বল প্রয়োগ হইতেছে না? অবশ্যই হইতেছে। এই দিকেও একটা বল প্রয়োগ হইতেছে, এই দিকেও একটা বল প্রয়োগ হইতেছে। এই দুটা সমান এবং বিপরীতমুখী হওয়ায় এটা একটা আরেকটারে কি ক্যান্সেল আউট করে দিচ্ছে, একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। ওকে ফাইন। তো আমরা এই দুটা নিয়ে, বল নিয়ে কথাবার্তা না বলি, আমাদের এখন নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বল, এই দুটা নিয়ে কাজ করতে হবে। এখন এই দুটার একটা লব্ধি আসবে, ওই লব্ধিটাকে বলবো প্লবতা। প্লবতা, প্লবতার আরেকটা সুন্দর নাম ঊর্ধ্বমুখী লব্ধি বল। ঊর্ধ্বমুখী লব্ধি বল। আরেকটা নাম আছে বস্তুর হারানো ওজন। বস্তুর হারানো ওজন। হারানো ওজন, এটা যে কত কাজে লাগবে তোমরা এই কনসেপ্টটা যদি বুঝতে পারো। বস্তুর হারানো ওজন, আমরা এইটারে তিনটা কিন্তু সেম জিনিস, অবশ্য অপসারিত তরলের জন্য সেম আসবে, একটু দেখা যাক। এফ সমান F2 বিয়োগ F1। ঠিক আছে, কোন একটা বল, সাপোজ এইদিকে, এটা আমরা বলের চ্যাপ্টারেই করেছি, এই বস্তুটাকে এইদিকে একজন 5 নিউটন বল প্রয়োগ করলো সরল রেখা বরাবর, আর এইদিকে হচ্ছে 3 নিউটন বল প্রয়োগ করলো। এই বস্তুটা কোন দিকে যাবে? তোমরা বুঝতে পারতেছো স্যার, এই দিকে যাবে। কারণ কত নিউটন বলে এইদিকে যাবে? 2 নিউটন বলে। কি করলাম? দুটো বস্তু, দুটো বল একটা বস্তুর উপর বিপরীত দিকে প্রয়োগ করতেছে, তাহলে একটা আর একটা বিপরীত বিয়োগ হয়ে যায়, মানে 2 নিউটন বলে এই দিকে যাবে। আশা করি বুঝতে পারছো।
আশা করি বুঝতে পারছো। এই কারণে এই যে ঊর্ধ্বমুখী লব্ধি বল থেকে নিম্নমুখী লব্ধি বলটা বাদ দিলে কি পাবো? প্লবতা। ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বলটা বাদ দিলে পাবো প্লবতা, ঊর্ধ্বমুখী লব্ধি বল বা বস্তুর হারানো ওজন F2 মাইনাস F1। তাহলে দেখা যাক জিনিসটা কি আসে। আলটিমেটলি জিনিসটা কি আসে? F2 মাইনাস F1 মানে কি? F2 মাইনাস F1, F2 মানে এ বলতে যে এইখানকার যে ক্ষেত্রফলটা সেটা আমরা বলবো এ। F2 এর জন্য এইচ হচ্ছে H2, ঊর্ধ্বমুখী বলের জন্য উচ্চতা এতটুকু ধরবো। উচ্চতা কি ধরবো? এতটুকু ধরবো। H2 রো জি মাইনাস H1 রো জি। আশা করি বুঝতে পারছেন। H1 কেন ধরলাম? নিম্নমুখী বলের জন্য H1 ধরবো, H উচ্চতা ধরবো এতটুকু, এই যে এইখান থেকে এতটুকু H1। এখন এ রো জিটা কমন নিলে H2 বিয়োগ H1 আসে। এ রো জিটা থাকলো, H2 বিয়োগ H1 মানে H, H2 বিয়োগ H1 মানে কি? H, এই যে সেই H। এখন H রোজি কি লেখা যায়? লেখা যায়, হ্যাঁ। H মানে হচ্ছে ভি রোজি। এটাই হচ্ছে অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন, খুবই সিম্পল। আবার গ মার্কে যদি বলে ডাইরেক্ট প্লবতা, তখন এত বড় করে করার দরকার নাই, ডাইরেক্ট ভি রোজি দিয়ে দিলেই হয়ে যাবে। চারটাই সমান। কিন্তু যখন যখন তোমাকে আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা এইটা বলবে, তখন তুমি কি করবা? তখন তুমি প্লবতা বের করবা। প্লবতা বের করবে এইভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে করবা, যে F2 F1 এগুলা বের করবা আলাদা আলাদা করে। তারপর লিখবা প্লবতা সমান F2 মাইনাস F1। এটা করার পরে তারপর আবার করবা অপসারিত তরলের ওজন। আমি দেখাই দিব কিভাবে করবা, সেটা আমি দেখাই দিব। তো এইটা ছিল হচ্ছে আর্কিমিডিসের যে কনসেপ্টটা, সেটা মানে এই বস্তুটা মনে করো এই পুরাটা পানি আছে, এই বস্তুটা তুমি ডুবাইলা, এই বস্তু যে জায়গা দখল করছে না ওই জায়গার পানিটা পড়ে যাবে, এটাই সিম্পল কথা। আর্কিমিডিসের এটাই ছিল কথা, বুঝতে পারছো? এখন হচ্ছে প্যাসকেলের সূত্রে যাব। এখন এই টাইপের একটা ম্যাথ দেখা যাক, বোর্ডে আসছে এরকম টাইপের, হাল অনেক আসছে, অনেক অনেক আসছে এই টাইপের ম্যাথ। এটা একটু দেখা যাক, ঠিক আছে? তো এটা আগে সুন্দরভাবে তুলো, এটা সুন্দরভাবে তুলো। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র, ঠিক আছে? আর কি আর্কিমিডিসের সূত্র, ঠিক আছে? সুন্দরভাবে এটা তুলো। তো তোমাদের দ্বিতীয় পার্টে আমি ম্যাথমেটিক্যাল একটা পার্ট নিব। ওই ম্যাথমেটিক্যাল পার্টে সবগুলা কনসেপ্টের যে ম্যাথ আছে ওই ম্যাথে আমি আলোচনা করব। সো এটা এই পর্যন্ত হচ্ছে আর্কিমিডিসের সূত্র। এরপর হচ্ছে আমরা প্যাসকেলের সূত্রে যাব, ঠিক আছে? তো এটা আমি মুছে দিলাম, তোমরা পজ করে তুলে নিও। এখন প্যাসকেলের সূত্র। প্যাসকেল সাহেব কি বলছে? কোনো আবদ্ধ পাত্রে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ কোনো অংশে না কমে পাত্রের গায়ে সমানভাবে ছড়ায় পড়ে। একটা আবদ্ধ পাত্র, তুমি এই দিক থেকে একটা চাপ প্রয়োগ করলা, এই চাপটা কমবে না, সমানভাবে সমানভাবে পাত্রের গায়ে কি করবে? ছড়িয়ে পড়বে। এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র, বুঝতে পারছো? তো এই প্যাসকেলের সূত্রের গুরুত্বপূর্ণ মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে পিস্টন। এই পিস্টন জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব, খেয়াল করো, ঠিক আছে? বা হাইড্রোলিক প্রেসার বা পিস্টন, যে কোনো একটা। প্যাসকেলের সূত্র, প্যাসকেলের সূত্র, এইখান থেকে অনেক ম্যাথ আসে, অনেক, ঠিক আছে? এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নি, ঠিক আছে? খেয়াল করো, এইখানে আমরা একটা হাইড্রোলিক প্রেসার রাখতেছি,
ওই পাশে আপনি সুন্দরভাবে আঁকতেছি। এটা আছে হাইড্রোলিক পিস্টন। এই হাইড্রোলিক পিস্টনের এইটার ক্ষেত্রফল A2, এইটার ক্ষেত্রফল A1। এখন এখানে পানি আছে, তরল পদার্থ আছে, এখানে কি আছে, তরল পদার্থ আছে। ওকে ফাইন, ভালো কথা। খেয়াল করো, এইদিকে মনে করো আমি একটা উপর থেকে নিচের দিকে একটা বল প্রয়োগ করলাম এই ক্ষেত্রফলের উপর, তাহলে এই বলটার বলবো, এই বলটার নাম বলবো হচ্ছে নিম্নমুখী বল। যেটা নিচের দিকে প্রয়োগ করতেছে সেটা নিম্নমুখী। তাহলে এই পানিটা পানিটা তো এই দিক দিয়ে ফুট হয়ে বের হইতে পারবে না, একটা হাইড্রোলিক প্রেসার এটা, ঠিক আছে। তো এটা হওয়া মানে কি বলবো, এটার আয়তন বৃদ্ধি পাওয়া সম্ভব না। হ্যাঁ, যে রাবারের মতো এটা আয়তন বেড়ে যাবে, বিষয়টা এমনও না। মানে এই চাপ কোনো অংশে না কমে পাত্রের গায়ে তো সঞ্চালিত হবে, কিন্তু পাত্রের গায়ে তো কাজ করবে না। এইটা ডিরেক্ট এইখানে এসে কাজ করবে। এইটা যদি মনে করো এইখানে থাকে, যে সাপোজ এইটা আছে এখানে, হ্যাঁ এইটা আছে এখানে, এইখান থেকে এখানে নিচে নামাইছো, এটা এইখান থেকে উপরে এতটুকু উঠে যাবে, তাহলে H2 পরিমাণ উঠলো। এইখানে H2 পরিমাণ, H1 পরিমাণ তুমি নামাইছো। আবারও বলতেছি, এইখান থেকে এইখানে তুমি নামাইছো, ঠিক আছে, এতটুকু তুমি নামাইছো। আর উঠছে কতটুকু, এতটুকু উঠছে উপরের দিকে, ঠিক আছে, এইখান থেকে উঠছে হচ্ছে এতটুকু। ওকে ফাইন, বুঝলাম। তাহলে এইখানে চাপ কি দুই পৃষ্ঠে চাপ সমান না? অবশ্যই চাপ সমান। তার মানে P1 সমান P2 কোথা থেকে পাই? প্যাসকেলের ত্রিভুজ থেকে, প্যাসকেলের ত্রিভুজ বলতেছি, প্যাসকেলের সূত্র হতে। তাহলে F1 ডিভাইডেড বাই A1, F2 ডিভাইডেড বাই A2, ঠিক আছে। তাহলে F2 বাই F1 ইকুয়াল টু A2 বাই A1, এটা হচ্ছে তোমাদের সূত্র, ঠিক আছে। এখন ভাইয়া এটা দেখতে বৃত্তের মতো না, তাই ক্ষেত্রফলটা ভাইয়া পাই আর স্কোয়ার কি হতে পারে না? পাই R2 স্কোয়ার ডিভাইডেড বাই পাই R1 স্কোয়ার, পাই পাই কাটা, তাহলে F2 বাই F1 ইকুয়াল টু R2 বাই R1 হোল স্কোয়ার, লিখাই যায়, অবশ্যই লেখা যায় এটা, কারণ R2 স্কোয়ার R1 স্কোয়ার, R2 বাই R1 হোল স্কোয়ার, এটাও একটা সূত্র, এটাও কি একটা সূত্র। তারপরে এইটারে কি এইভাবে লেখা যায় না? দেখো তো, F2 বাই F1, F2 বাই F1 2R2 2R1, 2 কাটা গেলে তো যা আসছে তাই থাকে, তো এইটারে এইভাবে লিখতে সমস্যা কি? তাহলে D2 বাই D1 হোল স্কোয়ার, এটাকে এভাবে লেখা যায় F2 বাই F1, F1 ইকুয়াল টু D2 বাই D1 হোল স্কোয়ার। ডি হচ্ছে ব্যাস, আর হচ্ছে ব্যাসার্ধ, এ হচ্ছে ডাইরেক্ট ক্ষেত্রফল থাকবে। তাহলে ব্যাস থাকুক, ব্যাসার্ধ থাকুক, ক্ষেত্রফল থাকুক, তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করবা সূত্রগুলা, বুঝতে পারছো? এখন একটু খেয়াল করা যাক, সবচেয়ে বেশি মানে আসে হচ্ছে এখান থেকে, গ মার্কের জন্য এগুলো আছে সবচেয়ে বেশি আসে। ওকে ফাইন, বুঝলাম গ মার্কে আসে। এখন দেখো তো, এই অংশের যে তরল পদার্থ আর এই অংশের তরল পদার্থ দুইটার আয়তন সেম না? কারণ এইটার অপসারিত তরল আর এইটার প্রবেশকৃত তরল সমান। আবারও বলতেছি, এইটার এই যে যে আয়তনটুকু, এটার আয়তন আর এইটার আয়তন সমান। কেন সমান? কারণ এটার অপসারিত তরল আর এখানে প্রবেশকৃত তরল দুটা সমান। তো এই লাইনটা মানে লিখে ফেলো, তাহলে V1 ইকুয়াল টু V2, এখান থেকে একটা সূত্র আসে, সেটা হচ্ছে A1 H1 ইকুয়াল টু A2 H2, বুঝতে পারছো? এখানে যে পরিমাণ পানি এখান থেকে সরে যাবে, ওই সেম পরিমাণ পানি এখানে যাবে, নর্মাল একটা কনসেপ্ট। তাহলে এখান এই প্রথম পিস্টনের অপসারিত তরল দ্বিতীয় পিস্টনের প্রবিষ্কৃত তরলের সমান,
ওকে, এখন এটাও বুঝলাম, লাস্টে একটা কনসেপ্ট বুঝে নি, কাজ। এই পিস্টনের কাজ আর এই পিস্টনের কাজ সমান হবে যদি এটা আদর্শ পিস্টন হয়ে থাকে বা আদর্শ হাইড্রোলিক প্রেসার হয়ে থাকলে এইখানের যে কাজ আর এইখানের কাজটা সমান হবে। তার মানে আদর্শ হাইড্রোলিক আদর্শ হাইড্রোলিক হাইড্রোলিক পিস্টনের ক্ষেত্রে বা হাইড্রোলিক প্রেসার বলতে পারো, প্রেসারের ক্ষেত্রে আদর্শ হাইড্রোলিক প্রেসারের ক্ষেত্রে W1 আর W2 টা সমান হবে। W1 আর W2 কি হবে? সমান হবে। W কিভাবে বের করবে? W1 মানে কাজ, ঠিক আছে, উভয় পিস্টনে কাজ। এই ডাব্লুটার দ্বারা কি বুঝছি? উভয় পিস্টনে কাজ। W1 সমান W সমান FS, F1 H1, আর এটা হচ্ছে W2 কোনটা? W2 হচ্ছে F2 H2, W2 হচ্ছে F2 H2। তো এইখানে তোমার গোয়াতে অনেক প্রশ্ন আছে যেটা বলবে উভয় পিস্টনের কাজ সমান কিনা, শক্তি সংরক্ষণশীল নীতি মানে কিনা, বা তোমার একটা পিস্টনটি বা হাইড্রোলিক প্রেসারটা কি আদর্শ কিনা। আদর্শ হলে যেটা মানবে, শক্তি সংরক্ষণশীল নীতি হলে এটা মানবে, W1 আর W2 সমান হবে। এখন এখানে H1 দেওয়া থাকবে, H2 টা দেওয়া থাকবে না, তখন এইটা কাজে লাগাইতে হবে। আমার এই নোটটা সুন্দরভাবে করে রাখবা, আমি যখন ম্যাথমেটিক্যাল সলভ করব এই সূত্রটা নিয়ে বসে যাবা, ঠিক আছে? তখন আমি এক একটা ধরবো আর করব, কিন্তু এখানে বেসিকটা হচ্ছে এতটুকুই, ঠিক আছে? তো আমাদের মেন যে দুটো আলোচনা, এই মেন দুটো আলোচনা আপাতত শেষ, ঠিক আছে? যে আর্কিমিডিস আর প্যাসকেল, এইটাই অনেক অনেক আসে, অনেক বস্তুর ভাষা ডোবা। এখন আলোচনা করব বস্তুর ভাষা ডোবা, এইখান থেকেও প্রশ্ন আসে। এখন এটা মুছে দিলাম, ঠিক আছে? পজ করে সুন্দরভাবে তুলে নেবা। আর আমি যে বাংলা কথাগুলো মুখে বলি, সব কথা না লিখলেও কিছু কিছু সংজ্ঞা বলি, তারপরে হচ্ছে যে এখানে একটু আগে বললাম প্রথম পিস্টনের প্রবেশকৃত অপসারিত তরল দ্বিতীয় পিস্টনে প্রবেশকৃত তরলের সমান, এই কথাগুলো একটু লিখো, ঠিক আছে? ভালো হবে। আচ্ছা, বস্তুর ভাষা ডোবা নিয়ে যদি একটু আলোচনা করি, আমি একটু ঘনত্ব দিয়ে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো বস্তুর ঘনত্ব, বস্তুর, মনে করো এই যে এটা, এখানে একটা পাত্র, এই পাত্রে তরল পদার্থ আছে, আর এই যে একটা বস্তু, এটা হচ্ছে বস্তু। তো বস্তুর ঘনত্ব ঘনত্ব যদি বেশি হয় তরলের ঘনত্ব থেকে, তরলের ঘনত্ব, তাহলে বস্তু কি হবে? ডুবে যাবে। তাহলে কি হবে? ডুবে যাবে। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বেশি হলে বস্তু ডুবে যাবে। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে কম হলে, ঘনত্ব থেকে কম হলে কি হবে? ভাসবে, ভাসবে। তারপর লাস্ট অন, বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব যদি সমান হয় তাহলে কি নিমজ্জিত অবস্থায় থাকবে, মানে ডুবে ডুবে ভেসে থাকবে। নিমজ্জিত অবস্থায় অবস্থায় থাকবে, নিমজ্জিত অবস্থায় থাকবে। ওকে, ফাইন। এইটাই হচ্ছে মেন বেসিকটা। তার মানে কোনো বস্তুকে তুমি তরলে ডুবাইছো, বস্তুর ঘনত্বটা বের করতে ফেলবা যে কোনো ভাবে, যা যা দেওয়া আছে ওইটা দিয়ে বের করবা। ম্যাথ করাবো, এখানেও ম্যাথ আছে, ঠিক আছে? তো পাঁচটাও শেষ। এখন বায়ুমণ্ডলের চাপ, এটা নিয়ে একটু কথা বলবো। বায়ুমণ্ডলের চাপ বলতে কি? এটিএম, অ্যাটমসফিয়ার, এটিএম। বায়ুমণ্ডলীয় চাপ 1 ATM সমান 101325 প্যাসকেল, ঠিক আছে? আর পারদ চাপে নিতে গেলে, পারদ চাপে যদি নিতে যাও 760
মিলিমিটার পারদ চাপ, এটাকে তোমার সেন্টিমিটার পারদ চাপে নিতে গেলে তাহলে বুঝতে পারতেছো 76 সেন্টিমিটার পারদ চাপ। আর যদি মিটার পারদ চাপে নিতে যাও 0.76 মিটার পারদ চাপ। তো এই হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আসে, আগে ছিল টরেসিলের আহ শূন্যস্থান প্রকৃতপক্ষে শূন্য নয় কেন? কারণ এই টরেসিলটা হচ্ছে এখানে বাষ্প থাকে, এখানে বাষ্প থাকে। আসলে এখানে এটা শূন্য স্থান না, এখানে বাষ্প দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, এই আর কি, আর একটু ব্যাখ্যাটা সুন্দরভাবে পড়ে নিবা। তারপরে হুকের সূত্র নিয়ে এখন আলোচনা করব। খেয়াল করা যাক এখানে আলফা বিটা লিখছি কেন। হুকের সূত্র নিয়ে আলোচনা করব, এটা মুছে দিলাম, পজ করে তুলে নিবা তোমরা। ঠিক আছে, হুকের সূত্র নিয়ে আলোচনা করা যাক। খেয়াল করো, হুকের সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। তাহলে স্থিতিস্থাপকতাটা আগে জানা লাগবে। ইলাস্ট্রিসিটি, সাপোজ এই যে গেঞ্জিটা, এই গেঞ্জিটা আমি টানতে 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 একটা সময় ছিঁড়ে যাবে। তো ওর একটা সীমা আছে, যে কোনো বস্তুর একটা কি আছে, সীমা আছে। ওই সীমার মধ্যে তুমি টাইনে আবার ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসবে। তো যেই সীমার মধ্যে একদম লাস্ট পর্যন্ত টানা যাবে, ছিঁড়বে না, সেটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। বুঝতে পারছো? আর স্থিতিস্থাপকতা, এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা, যে ইলাস্ট্রিসিটি। কোন একটা বস্তুকে তুমি এভাবে টানলা, সেটা আগের অবস্থায় চলে আসলো, সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। যেমন কাঁচ, কাঁচকে কি তুমি এভাবে টানবা বা এভাবে বাঁকাইলে কি আগের অবস্থায় চলে আসবে? তো ভেঙে যাবে। তো এটা দৃঢ় স্থির স্থির বস্তু, স্থিতিস্থাপকতা বস্তু। বুঝতে পারছো? কাঁচ, তখন তুমি প্লাস্টিকের বোতলে এরকম চাপ দিলা, ও দেখবে আগের অবস্থায় ফিরে আসছে। তো একদম দুমড়ে মুচড়ে দিলেও আগের অবস্থায় ফিরে আসতে পারবে না, চাইলেও পারবে না, কারণ ওইটা সীমা লঙ্ঘন করছে। তোমার সীমার মধ্যে থাকা লাগবে। বুঝতে পারছো? তো এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন, হুকের সূত্রটা কি লিখবো? আচ্ছা, মুখে তো বললাম। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক। এখন তোমাদের এখানে সুন্দর একটা প্রশ্ন, কোনটা আগে ঘটে, পীড়ন নাকি বিকৃতি? এখন এটা বোঝার জন্য তোমাদের একটা বোতলের প্রয়োজন, বুঝছো? এই বোতলটা মনে করো নর্মাল অবস্থায় আছে, এরকম একটা বোতল, একটা বোতল এইভাবে নর্মাল অবস্থায় আছে, অসুস্থ হয়ে গেছে বোতলটা, যদিও একটু বুঝে নাও। এখন এইদিকে তুমি এরকম চাপ প্রয়োগ করছো, এইদিকে এভাবে চাপ প্রয়োগ করছো, একটু টেমা হয়ে গেছে, ঠিক আছে। এখন এই সীমার মধ্যে আছে যদিও বোতলটা, এখন তুমি এইভাবে ছেড়ে দিলা, ছেড়ে দিলে ও আগের অবস্থায় আবার চলে আসবে। ওর যে আগের অবস্থাটা, ওর সে আগের অবস্থায় চলে আসলো। এই যে যে চাপ প্রয়োগ করছো না, ওই চাপটা কিন্তু পীড়ন না। ওই যে এই যে চাপ প্রয়োগ আগে হয়েছে বিকৃতি, এই যে যে করলা, বিকৃতি হয়েছে না, এখন তুমি এখানে থুয়ে দিলা, এই যে এটারে এখানে থুয়ে দিলা, ও আগের অবস্থায় চলে আসলো, ওইটা হচ্ছে পীড়ন, ওইটা হচ্ছে পীড়ন। তাহলে বলতে পারবে, তাহলে চাপ যেটা দিছেন ওইটা আর পীড়ন তো সেম? হ্যাঁ সেম, একটার একটা বিপরীত, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে সেম। বাট আমি যেটা চাপ দিছি ওইটারে তুমি পীড়ন বলতে পারবে না। সমান পীড়ন, আর এটা আমার এই চাপটা সমান, কিন্তু ওইটারে পীড়ন বলবা না। পীড়ন বলবা হচ্ছে যে বস্তু আগের অবস্থা আসতে যেই বলটা প্রয়োগ করছে একক ক্ষেত্রফলের উপর, ওইটা হচ্ছে পীড়ন। তো মানে পীড়ন F/A। ঠিক আছে, এখন বলতে আমি বললাম আমি এখানে 5 নিউটন বল এমনি প্রয়োগ করলাম, ঠিক আছে। তার মানে এই যে বলটা 5 নিউটন বল যে প্রয়োগ করছি, ঠিক আছে, এটারে তুমি পীড়নের F বলতে পারো, কারণ একটা আর একটা বিপরীতমুখী। ঠিক আছে, তবে এক্সাক্ট জিনিসটা হচ্ছে কি, এই যে বস্তুটা চাপ দিয়ে আগের অবস্থায় যে চলে আসলো, এটা হচ্ছে তোমার পীড়ন। ওকে ফাইন, এখন বিকৃতি জিনিসটা একটু চেনা যাক। তার মানে তোমাদের এখানে MCQ তে আসতে পারে, আগে কোনটা ঘটে? আগে অবশ্যই বিকৃতি ঘটে। ঠিক আছে, যে এরকম চাপ দিছো, ওইটা কিন্তু পীড়ন না, ওইটা পীড়নের সমান হলেও ওইটা পীড়ন না। ওইটা আগের অবস্থায় আসতে যেই বলটা প্রয়োগ হয়েছে ওইটা হচ্ছে পীড়ন। তার মানে বিকৃতি ঘটছে আগে, তারপরে হচ্ছে পীড়ন। বিকৃতি কি জিনিস? মনে করো একটা বস্তু দৈর্ঘ্য, বইয়ের মতো করে লিখবো L0 লিখলাম, L0। এটা সাপোজ তুমি যেমনে হয়েছে টাইনে টুইনা বাড়াইছো বা যেভাবে খুশি করছো,
এটা হচ্ছে এল হয়েছে। তো এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা কি শেষ দৈর্ঘ্য। বিকৃতি হচ্ছে যতটুকু বৃদ্ধি পাইছে সেটা ডিভাইডেড বাই আদি, এটা হচ্ছে বিকৃতি। বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য ডিভাইডেড বাই পূর্বের দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য, এটাই কি বিকৃতি। এই সমানুপাতিক চিহ্নটা উঠে গেলে একটা কনস্ট্যান্ট ইয়াং মডুলাস, ইয়াং এর গুণাঙ্ক, ঠিক আছে, এই ইয়াং এর গুণাঙ্কটা আসে। ইয়াং এর গুণাঙ্ক যার যত বেশি হবে সেই বস্তু তত দৃঢ়। দৃঢ় মানে কি, তত বাঁকা করা কঠিন, এটা আগে তোমার বুঝতে হবে। এখন এটা তো বুঝলাম, এটা দৈর্ঘ্য বিকৃতি। আয়তন বিকৃতিটা ঠিক কি, এটারে এফ ডিভাইড পি অন্ত সেমি ক্ষেত্রফলের উপর হবে, এটাকে বাল্ক মডুলাস বি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখানে আয়তন শেষ আয়তন ডিভাইডেড বাই আদি আয়তন ডিভাইডেড বাই আদি আয়তন, শেষ মাইনাস আদি ইনটু আদি। তার মানে কোনো গ্যাসের ক্ষেত্রে বাল্ক মডুলাস ইউজ করতে পারো, যে গ্যাসটা একটা পাত্রে এরকম ছিল, তাপ টাপ দিয়ে কোনোভাবে তুমি বৃদ্ধি করছো, হয়েছে হচ্ছে ভি, আর আগে ছিল ভি নট, যেটুকু বৃদ্ধি পাইছে সেটাকে আগেরটা দ্বারা ভাগ করলে যেটা পাবা সেটাই কি বিকৃতি। তো পীড়ন বিকৃতি আর হুকের সূত্র এখানে শেষ, আর চ্যাপ্টারও আমার মনে হয় শেষ হয়ে গেছে। এতটুকুই ছিল একটু বেসিক আলোচনা। এরপরেও তোমাদের ক খ গুলো তো পড়া লাগবে ভাই, গাইড থেকে ক খ গুলো সুন্দরভাবে পড়বা, বইটা একটু রিডিং দিবা, ঠিক আছে। আর ম্যাথটা করাইলে তখন 100% শেষ হয়ে যাবে। আমি এখানে একটু ধরবো, এখানে একটা কিছু ম্যাথ করাবো, এখানে এই যে ভাই আমি দাগাই দিচ্ছি, এখানে কিছু ম্যাথ করব, এখানে ম্যাথ করব, এইখানে 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 কয়েকটা 2-3টা টাইপ, 1 2 3 4 5, 5টা বলা যায় টাইপ বস্তুর ভাষাটো, বা এখানেও তো এখানে ইউজ আছে, তো 4টার মতো টাইপ, ছোট ছোট টাইপ, 2-3টা ম্যাথ সর্বোচ্চ থাকবে একটা টাইপে। তো ওই টাইপটা ওইটুকু করতে পারলে চ্যাপ্টারটা একদম পানির মতো শেষ হয়ে যাবে তোমাদের। তো আগে বেসিকটুকু আগে করো, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, ঘামে গেছি। তো যাই হোক, কিন্তু তোমরা একটু শেয়ার করো ভাই, তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো, যে ফ্রেন্ডটা টাকার অভাবে কোনো একটা স্যার রেখে পড়তে পারতেছে না, তার সাথে একটু শেয়ার করো। এখন তো সবার হাতে ফোন, আর ফোনটা একটু ভালো কাজে ইউজ করো। ফোনটা নিয়ে ক্লাস করতে বসলাম, একজন মেসেজ দিছে, মেসেঞ্জারে চলে গেলাম, তাহলে ওই ক্লাস করার কোনো মানে হয় না, তাহলে ফোন নিয়ে লাভ নেই। তো একটু শেয়ার করো, যে ফ্রেন্ডটা একটু ফিনান্সিয়ালি প্রবলেম আছে তাদের সাথে তুমি বলতে পারো যে ভাইয়া এরকম ফ্রি পড়াইতেছে, ওনার ক্লাসগুলো করতে পারি, যদি বুঝে। আশা করি বোঝা উচিত, ঠিক আছে। কারণ কেউ বেসিকটা না ক্লিয়ার করে সায়েন্স নেয় না, অধিকাংশ স্টুডেন্ট বেসিকটা ক্লিয়ার করার পরে সায়েন্স নেয়, ঠিক আছে। বা যারা একটু মেধায় ভালো ওরাই সায়েন্স নেয়। তো তোমার কাছ থেকে এতটুকুই প্রত্যাশা থাকবে, সুন্দরভাবে ক্লাসগুলো করবা, করবা। আর গাইড আমি একদম নির্দ্বিধায় সাজেস্ট করব রয়্যাল গাইড, এটার জন্য রয়্যাল কোম্পানি আমার কোনো টাকা দিচ্ছে না, ঠিক আছে, কিন্তু গাইডটা খুবই ভালো। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।